আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। সবাই একটু জয়েন করে আমাকে জানিয়ে দাও যে আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, স্লাইডের লেখাটা ঠিকঠাক আছে কিনা। আগে একটু তোমরা সবাই আমাকে এটা জানাও। আমি একটু গ্রুপ থেকে তোমাদের সবাইকে মেনশন করে দেই, ঠিক আছে? আর যারা যারা জয়েন করেছো তারা বন্ধু বান্ধবকে একটু ডেকে নিয়ে চলে আসো। একটু আমাকে জানাও। ওয়ালাইকুম আসসালাম জাহানারা। আর একটু দেখো তো, কমেন্টটা দেখা যায় না তো, একটু রিফ্রেশ করে দাও। ওয়ালাইকুম আসসালাম। রাবেকা সুলতানা। আচ্ছা, হ্যাঁ, আমাদের ওয়েবেও অনেকে চলে এসেছে। আমাদের ফেসবুকে, হ্যাঁ, ফেসবুকেও সব আস্তে আস্তে চলে আসতেছে। আব্দুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই এবং কেমন যাচ্ছে তোমাদের কলেজ লাইফ? কলেজ লাইফ তো আসলে প্রথম প্রথম অনেক মজাই লাগে, তাই না? নিশ্চয়ই মজা লাগতেছে, মানে যারা এক্সপেক্টেড কলেজ পাইছো তাদের মজা লাগতেছে। আমার মতো যদি অবস্থা হয় তাহলে আর ভালো লাগবে না। মানে আমার তো যাইতে ইচ্ছা করতো না। এই কলেজের শুরুর দিকেও আমি যাই নাই। কলেজের শুরুর দিকে অনেক বেশি স্টুডেন্ট থাকে, হ্যাঁ। আর হচ্ছে সবাই অনেক এক্সাইটেড থাকে যে হচ্ছে কি বলবে, মানে ওই যে গা ছমছম কি হয় কি হয় এরকম একটা অবস্থা থাকে কলেজের শুরুর দিকে। তো তোমাদের কেমন যাচ্ছে কলেজ লাইফ একটু শুনি, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা হচ্ছে বলো। আহ, আচ্ছা, আমি সব কোশ্চিনের উত্তর দিয়ে দিব, হ্যাঁ। যত যত কোশ্চিন করছো সবগুলো আজকে সব কোশ্চিনের সমাধান হয়ে যাবে। আমি তার আগে কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার ফাইনালি শুরু করছি, মানে তোমরা ফাইনালি আমার হাত ধরে একটা চ্যাপ্টার প্রপারলি এন্ড করবা। সো আমি তোমাদেরকে একদম গ্রুপে অলরেডি কাভার ফটোতে রুটিন দেওয়া হয়ে গিয়েছে। তারপরও আমি হচ্ছে একটু আহ, যেহেতু ক্লাসের শুরু, সো সবার আগে এটা মানে ধারণা থাকতে হবে বা এটার মাথার মধ্যে নিতে হবে যে আসলে আমার কয় ক্লাসে শেষ হবে বা কতটা ইয়ে হবে, এগুলো আমাকে একটু জানতে হবে, ঠিক আছে? সো আমরা 1 2 3 4 5 মাত্র 5টা ক্লাসে আমরা কোষ বিভাজন পুরো চ্যাপ্টারটা পড়ে ফেলবো। কিভাবে? আমরা আজকের ক্লাসে একদম হচ্ছে প্রাথমিক যে কথাবার্তা, এটা অনেক মোটা হয়ে গেছে। আচ্ছা, প্রাথমিক যে কথাবার্তা, মানে একদম কোষ বিভাজন সম্পর্কিত বিভিন্ন বেসিক কথাবার্তা, প্লাস হচ্ছে কোষ বিভাজন যে 3 প্রকার, তার মধ্যেকার প্রথম প্রকারটা অ্যামাইটোসিস, এইটা নিয়ে হচ্ছে পড়াশোনা করব। সো অবভিয়াসলি আমরা দ্বিতীয় ক্লাসে মাইটোসিস নিয়ে পড়াশোনা করব। আমি এখানে বলে রাখি, তোমাদের বইতে কিন্তু দ্বিতীয় ক্লাসটা কিসের উপর আছে বলো তো? দ্বিতীয় ক্লাসটা আছে হচ্ছে, মানে দ্বিতীয় চ্যাপ্টার, মানে চ্যাপ্টারের দ্বিতীয় অংশটা আছে হচ্ছে কোষচক্রের উপরে। আমরা কোষচক্রটা পরে পড়ব। এবং 3 নম্বর ক্লাসে আমরা হচ্ছে মিওসিস পড়ব, মিওসিস 1 পড়ব। 2 নম্বর ক্লাসে মিওসিস 2 পড়বো, মানে মিওসিস আসলে 2টা পর্বতে আমরা মিওসিস শেষ করব যেহেতু মিওসিসটা অনেক বড়। এবং 5 নম্বর ক্লাসে আমরা হচ্ছে কোষচক্র পড়ব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ক্লাসের শ্রেণীবিন্যাস বা বিভাগ বিভাজন। 5টা ক্লাসে আমি শেষ করব এবং এরপরে আমি 2টো ক্লাস নিব। আপু, অডিও আগে আসে ভিডিও পরে আসে, এটা কি সবার হচ্ছে? ওয়েবে যারা আছো এরকমটা না হওয়ার কথা। তুমি একটু বের হয়ে আবার হচ্ছে ঢুকো, হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যাবে আমার মনে হয়। একবার একটু লিভ নাও। গোপাল ভাঁড়, একটু বের হয়ে আবার ঢুকো। ঠিক আছে। আচ্ছা, আমি হেসে ফেলছি, আমি সরি। এরকম তোমার নাম হতেও পারে, বাট এটা অনেক ভালো যে যদি সত্যিই তোমার নাম এমন হয়ে থাকে তাহলে বাবা মা হচ্ছে তোমার কত একটা এমন নাম রাখছে যেটা হচ্ছে সবাই, মানে দেখো, তোমার নাম আসলে কখনো কেউ ভুলবে না, হ্যাঁ, মানে মনে যে রাখছে সারা জীবন মনে রাখবে, মজার ব্যাপার। এটা অনেক ভালো একটা ব্যাপার, আমার ভালো লাগছে। আচ্ছা, আরেকটা ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা রিভিউ করব, এটা হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস।
এবং রিভিউ এর সাথে সাথে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে সৃজনশীল পড়ে ফেলবো, সৃজনশীল কোন অংশ থেকে আসবে, কিভাবে লিখতে হবে। এটা আসলে আমার ক্লাস করলে পুরো চ্যাপ্টার পড়তে পড়তে এমনি এটা হয়ে যাবে, বাট তারপরও আমি হচ্ছে 6 নম্বর ক্লাসে সৃজনশীল সহ এটা দেখাবো। এবং 7 নম্বর ক্লাসে আমাদের চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর অ্যাডমিশন রিলেটেড কোশ্চিনগুলো সলভ করব। বিগত বছরের অ্যাডমিশনের কোশ্চিনগুলো সলভ করব, অ্যাডমিশন কোশ্চিন সলভ করব। এই 7টা ক্লাসে আমাদের মানে মানে মেনলি হচ্ছে আমাদের কোষ বিভাজন শেষ হবে, আর শুরুর যে চ্যাপ্টারটা ছিল সেটার যে একটা স্পেশাল ক্লাসের কথা ছিল ওইটা ওখানে দিয়ে কভার হয়ে যাবে। ডান ডান। আচ্ছা, এরপরে আসি যে আমাদের চ্যাপ্টার 3 তোমাদের তোফাইল ভাইয়া স্টার্ট করবে, এবং হচ্ছে সেই চ্যাপ্টারের লাস্টের যে দুটো স্পেশাল ক্লাস নেওয়ার কথা সেটা আমি চেষ্টা করব নিয়ে দিতে, সৃজনশীল এবং হচ্ছে আমাদের যেই সলভ কোশ্চিন এবং হাবিজাবি যেগুলো আছে সেগুলা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদেরকে একটু বলে নেই, আমি জানি যে অনেকের মধ্যে অনেক অস্থিরতা, কলেজে সেকেন্ড পার্ট শুরু হয়ে গেছে, সেকেন্ড পেপার শুরু হয়ে গেছে, সেকেন্ড পেপার পড়তে হবে। কলেজের লাইফটাই আসলে এরকম, শুরুতে শুরুতে অস্থিরতাটা অনেক বেশি থাকে, কিন্তু যত দিন যায় অস্থিরতা আসলে কমে যায়, ঠিক আছে, এটাই নিয়ম। তো এই অস্থিরতাটার মাঝখানেও আমাদেরকে এই যে সুযোগ বুঝে এই অধ্যায়টা, তুমি দেখছো যে কত কম সময়ের মধ্যে আমি তোমাকে অধ্যায়টা পড়াই দিব, কিন্তু তুমি মানে তোমরা যারা ক্লাসগুলো করবা, আমি একটু রিকোয়েস্ট করবো প্লিজ ভাই আপুরা, তোমরা ক্লাস একটু খালি মনোযোগ দিয়ে থাকো। আমার সাথে সাথে আমি কথা দিচ্ছি তোমাদেরকে, এই চ্যাপ্টারটা আমার সাথে সাথেই তোমাদের শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টার নিয়ে আর জীবনেও কোথাও যে বলা লাগবে না যে হচ্ছে ভাইয়া ওই ক্লাসে একটা ওয়ান শট দিলে ভালো হয়, ওই ক্লাসের আসলে বুঝছি না যে সৃজনশীল কোথা থেকে আসবে, সাজেশন দিলে ভালো হয়, তারপরে হচ্ছে অ্যাডমিশনের জন্য কোনো সমস্যা হবে, এগুলো আসলে কিচ্ছুই হবে না, ঠিক আছে, কিচ্ছু হবে না। সো তুমি সব পারবা, বাংলা কথা যেটা। আচ্ছা, এখন চ্যাপ্টার 3 আমি নিব না, এটা তোফাইল ভ্যান নেওয়ার কথা ছিল শুরু থেকেই, তোমরা যারা শুরু থেকে কমিউনিকেশন দেখছো তারা জানো। আচ্ছা, এখন হচ্ছে সাইকেল 2 বা সাইকেল 3 যে ব্যাপারগুলো, অনেকে বলতেছো আর্কাইভ ক্লাস নাই, বা সাইকেল 3 হচ্ছে এটা সমস্যা ওটা সমস্যা। আমি আসলে আমার মাস্টার্স রিসেন্টলি শেষ হয়েছে, হ্যাঁ আমি শুরুতেই কমিউনিকেশন ক্লিয়ার করে দিচ্ছি, আমার মাস্টার্স রিসেন্টলি শেষ হয়েছে। সো মাস্টার্সে তোমরা জানো যে থিসিসের একটা বই লিখতে হয়, তোমরা যারা আমাকে ফলো করো দেখছো। সো ওই বইটা লিখতে গিয়ে, ওই বইটা অলমোস্ট কত 150 পেজ প্লাস বই, সবই নিজের হাতে লিখতে হয়, আসলে ওখানে কোনো কিছু কপি পেস্ট করার ব্যাপার নাই, এবং প্রচুর অ্যানালাইসিস করতে হয় ওটা লিখতে গেলে, মানে তোমরা যখন ওই ফেজ দিয়ে যাবা তখন বুঝবা। তো ইভেন এই যে মনে করো যে এই চ্যাপ্টারটা লাস্টে দেখবা লেখা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে কোষ বিভাজনের এই বিভিন্ন যেই হচ্ছে টার্মগুলা সেগুলো হচ্ছে পড়ানো হয়, বা আমরা কিন্তু হাতে কলমে, আমরা যে মাইটোসিসের যে স্টেজগুলো ওগুলো কিন্তু মাইক্রোস্কোপের নিচে আমি হাতে কলমে দেখছি, এবং তখন থেকে আমি জানি যে আসলে জীববিজ্ঞানটা আমরা যেভাবে পড়ে আসছি এটা আসলে এরকম না, এর রূপটাই আসলে অন্যরকম। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আমি বায়োলজি পড়াচ্ছি বলে বলছি না, বায়োলজি আসলে আমরা ভালোভাবে পড়তে শিখি নাই, জানি নাই, এই কারণে আমাদের বায়োলজি কঠিন লাগে। তাছাড়া আমার নিজেরও পার্সোনাল ফেভারিট সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, আমি মাঝে মাঝে কেমিস্ট্রি পড়াই। সো দ্যাটস ডিফারেন্ট সিনারিও। তো ওই বইটা লিখতে গিয়ে আমার ল্যাপটপে বেশি কাজ করার কারণে আমার হচ্ছে অনেক ব্যাক পেনের সমস্যা হয়ে গেছে, ইভেন আজকেও আমি ডাক্তারের কাছ থেকে আসছি তোমাদের এখানে। তো আমি একটু রেস্ট নিব কয়েকদিন, হ্যাঁ, এই কারণে আমি হচ্ছে সাইকেল 2 থেকে আনফর্চুনেটলি আমি কন্টিনিউ করব না। তোফাইল ভাইয়া তোমাদেরকে বাকি সাইকেলগুলোতে হচ্ছে কন্টিনিউ করবে। আমি সাইকেল 1-এর শুধুমাত্র এই যে সেকেন্ড চ্যাপ্টার যেইটা আমার দায়িত্ব ছিল সেটাই আমি করতেছি। তাছাড়া ইনশাল্লাহ তোমরা তো জানো ভাইয়া আসলে অনেক মজা করে পড়াই, তোমরা যারা ভাইয়ার ক্লাস করছো সবই জানো। সো আমার মেনলি অন্য কোনো সমস্যা না, আমার জাস্ট হচ্ছে একটু শারীরিক সমস্যার কারণে আমি সাইকেল 2 থেকে সাইকেল 2 থেকে হচ্ছে আমি কন্টিনিউ করতে পারছি না আর কি। ওকে, ঠিক আছে, ওকে। সো তোমরা ওই সাইকেল 3 বা 4 রিলেটেড যে কথাবার্তাগুলা এগুলো একটু ভাইয়াকে জিজ্ঞেস করলে ভাইয়া এটার অ্যান্সারটা একটু বেটার দিতে পারবে, ঠিক আছে। আপু সেকেন্ড পেপার কখন থেকে শুরু হবে? আচ্ছা, এটাও সেম, তোমরা বুঝতেই পারছো যে সাইকেল 2 সাইকেল 3 এগুলো আসলে ভাইয়া কন্টিনিউ করবে, ভাইয়াই স্টার্ট করবে। সো আমি একটা টাইম বললে আসলে হবে না, বাট আমি ভাইয়াকে বলেছি যে ভাইয়া আমি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে অক্টোবরের ফার্স্ট উইকের মাঝেই তো শেষ করে দিব। সো ফার্স্ট উইক থেকেই মোটামুটি ভাইয়াকে বলছি যে ফার্স্ট উইকের পর থেকে অথবা ফার্স্ট উইক থেকে ভাইয়া হচ্ছে সাইকেল 2 স্টার্ট করতে পারে আর কি, হ্যাঁ, এটা আমি বলে দিছি ভাইয়াকে অলরেডি। ওকে,
ঠিক আছে। তো আশা করি, আমার মনে হয় যে কোনো সমস্যা তোমাদের আর নাই। যেগুলো তোমরা কোশ্চিন করছো আমি মোটামুটি হচ্ছে সবগুলা আচ্ছা, সাইকেল একের বই কিন্তু অলরেডি চলে আসছে, যদিও বইয়ের ব্যাপারটা পুরোপুরি ভাইয়া দেখছে শুরুর থেকে সবকিছুই, বাট বই কিন্তু চলে আসছে ইনশাল্লাহ। যারা ইয়ে করছে তারা হচ্ছে বই খুব দ্রুত পেয়ে যাবে আমি বিলিভ করি, ঠিক আছে। তোমাদের থেকে টাকা যেহেতু নেওয়া হয়েছে, অবশ্যই সাইকেলের বই দিয়ে দেওয়া হবে। ওকে, সো আমরা এখন সব কথা বাদ দিয়ে, আমাদের ক্লাসে অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আমরা আর সব কথা বাদ দিয়ে আমরা হচ্ছে এখন ক্লাসে মনোযোগ দিই। কারণ হচ্ছে আমি যেরকমটা প্রমিস করছি, আমি চাই যে যারা ক্লাস করতেছো সবাই শেষ পর্যন্ত করবা, এবং দুইজন যদি ক্লাস করো সেই দুইজনই যেন পুরো চ্যাপ্টারটা সুন্দর করে গুছিয়ে পড়তে পারো এবং জীবনে কোনোদিন আর এই চ্যাপ্টার নিয়ে প্যারা খেতে না হয়, আমি সেই ব্যবস্থাটা করে দিতে চাই। আচ্ছা, সো চলো স্টার্ট করি। ওকে, সো কোষ বিভাজন বা সেল ডিভিশন। কোষ বিভাজন বা সেল ডিভিশন জিনিসটা আসলে কি, আমরা আগে এটা শুরুতে একটু বুঝে নিই, হ্যাঁ, এবং এই বিভিন্ন কথাবার্তা এগুলো নিয়ে বলে নিই। দেখো, একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়। যে কোষটা বিভাজিত হয় সেটা হচ্ছে মাতৃকোষ বা মাদার সেল, এবং যে কোষ দুটো তৈরি হয় সেটা হচ্ছে অপত্য কোষ। অপত্য মানে হচ্ছে, অপত্য মানে কি? অপত্য মানে হচ্ছে শিশু। মাদার সেল, মা থেকে যেমন মেয়ে তৈরি হয় সেরকম ইংলিশে এটা হচ্ছে ডটার সেল। মাদার সেল থেকে ডটার সেল তৈরি হয়। বাংলাতে মাতৃকোষ থেকে মেয়ে কোষ বলেনি, কারণ আমরা বাঙালিরা হচ্ছে এটা নিয়ে আবার বলবো যে হ্যাঁ আমাদের বৈষম্য করছে, ছেলে বলে নাই, এই হয় নাই, সেই হয় নাই। সো আমাদের বাঙালিদের জন্য এটা হচ্ছে অপত্য কোষ। অপত্য মানে হচ্ছে শিশু। সো একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হওয়া, এই প্রক্রিয়াটাই আসলে হচ্ছে কোষ বিভাজন বা হচ্ছে আমাদের সেল ডিভিশন। ঠিক আছে, ওকে ফাইন। এখন কোষ বিভাজনের যে সংজ্ঞা, সেটাতে আসলে বলা আছে একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ বা চারটা অপত্য কোষ। আমি একদম ছবিটা আঁকতেছি, আমরা একটু খেয়াল করি। এখানে কিন্তু ফার্স্ট স্টেজে দুটো কোষ তৈরি হয়েছে, কিন্তু সেকেন্ড স্টেজে চারটা কোষ তৈরি হয়েছে। সো এই যে আমাদের দুটো থেকে চারটা কোষ তৈরি হয়, এই প্রসেসটা হচ্ছে আমাদের কি কোষ? এই প্রসেসটা কি? এই প্রসেসটা হচ্ছে আমাদের কোষ বিভাজন। তার মানে আমরা বলবো একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ বা চারটা অপত্য কোষ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা হচ্ছে কোষ বিভাজন বলি। কেন এই কথাটা দুটো বা চারটা? কারণ এখানে কিন্তু আলটিমেটলি দুটো হয়েছে, তারপর ওখান থেকে চারটা হয়েছে। এই প্রসেসটা আসলে ঘটে হচ্ছে মাইটোসিসে। মাইটোসিসের আলটিমেটলি আউটকামটা হচ্ছে দুটো অপত্য কোষ, এবং মিওসিসে চারটা অপত্য কোষ তৈরি হয়। মিওসিসের আলটিমেট আউটকাম হচ্ছে চারটা অপত্য কোষ। ওকে, আমি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা? তাহলে কোষ বিভাজনের সংজ্ঞা হচ্ছে যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে দুটি বা চারটি অপত্য কোষ তৈরি হয় তাকে আমরা কোষ বিভাজন ব্র্যাকেটে সেল ডিভিশন বলে। ওকে, ডান। এরপরে আমাদের যে টার্মটা আসবে সেটা হচ্ছে, আমরা জানি কোষ অনেক কিছুর উপর ভিত্তি করে মানে বিভাজন করা যায়। তার মধ্যে একটা হচ্ছে আদি কোষ এবং আরেকটা হচ্ছে আমাদের প্রকৃত কোষ। এটা কিসের উপর ভিত্তি করে কোষ বিভাজনটা, কে বলতে পারবে দেখি তো? এই কোষ বিভাজনটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? কে সবার আগে বলতে পারে? একটু দেখি, দ্রুত লিখে ফেলো। এটা কিসের উপর ভিত্তি করে বলা হয়েছে বলো? আপু সাইকেল এক, এই সাইকেল এক যে কিনছো দেখে কেন নাই যে সাইকেল একে কয়টা চ্যাপ্টার পড়ানো হবে? সাইকেল একে 3টা চ্যাপ্টার পড়ানো হবে। বোটানি বা উদ্ভিদ বিজ্ঞান বা জীববিজ্ঞান ফার্স্ট পেপারের 3টা চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার অলরেডি ডান, সেকেন্ড চ্যাপ্টার আমি পড়াচ্ছি, পরে থার্ড চ্যাপ্টার তোফাইল ভাইয়া পড়াবে। ঠিক আছে, আচ্ছা। ইয়েস, নিউক্লিয়াসের উপর, কিন্তু নিউক্লিয়াস বানানটা হয় নাই। ঠিক আছে, জাহানারার হইছে, নিউক্লিয়াস বানানটা হয় নাই। ভেরি স্যাড যে ইন্টারে উঠে আমরা কত কিছু পড়তে চাই, কত কিছু শিখতে চাই, কিন্তু আমরা এখনো নিউক্লিয়াস বানানটা লিখতে পারি না ইংলিশে। ভেরি ভেরি স্যাড, খুবই দুঃখজনক কথা। হ্যাঁ, আচ্ছা।
সো এই আদি কোষ এরা কি, এরা হচ্ছে সবসময় এককোষী, সারা জীবন একটা আদি কোষই হচ্ছে এককোষী। এবং প্রকৃত কোষ এরা তাহলে কি এরা বহুকোষী? আচ্ছা হ্যাঁ, এরা বহুকোষী, বাট প্রকৃত কোষ কিন্তু এককোষীয় হতে পারে, এককোষী বা বহুকোষী। ঠিক আছে, এককোষী বা বহুকোষী। ওকে, সো নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে আমাদের কোষ দুই প্রকার, আদি কোষ এবং প্রকৃত কোষ। এই আদি কোষ সর্বদাই এককোষী, অর্থাৎ আদি কোষীদের দেহে সবসময় একটা কোষ থাকে, বাট প্রকৃত কোষী যারা, সেই প্রকৃত কোষীদের দেহে এককোষী মানে একটা কোষ বা বহু কোষ থাকতে পারে। ওকে, এই আদি কোষীরা যে প্রক্রিয়ায় বা এই এককোষীরা যে প্রক্রিয়ায় বিভাজিত হয় সেটা হচ্ছে আসলে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস, যেটা নিয়ে আজকের ক্লাসে আমরা পড়াশোনা করব। এবং এই বহুকোষীরা যেহেতু বহুকোষী, যেমন আমার দেহে কি বহু কোষ, অনেক কোষ, একটা কোষ কি করে, দেহ কোষের কাজ করে, মানে দেহের বিভিন্ন গঠনগত কাজ করে। আরেকটা কোষ হচ্ছে, একটা হচ্ছে দেহ কোষের কাজ করে, আরেকটা হচ্ছে আমাদের জনন কোষের কাজ করে। মানে আমাদের দেহের যেহেতু অনেক কোষ, কিছু কোষ আছে দেহ কোষের কাজ করে, কিছু কোষ আছে জনন কোষের কাজ করে। সো দেহ কোষের কাজ যারা করে বা দেহ কোষ যারা, তাদেরকে যদি আমি মাইটোসিস করাই, যে তোমরা মাইটোসিস করো, তাহলে ওরা আবার দেহকোষই দেয়। অর্থাৎ মাইটোসিসের কাজ হচ্ছে তুমি ওকে যা দিবা ও তাই তোমাকে আউটপুট হিসেবে বের করে দিবে, যা ইনপুট তাই আউটপুট, যা ইনপুট তাই আউটপুট। একটা মাইটোসিস, একটা দেহকোষকে আমি যদি মাইটোসিস করাই তাহলে ও দেহকোষই দিবে। বাট একটা জনন কোষকে আমি যদি মাইটোসিস করাই তাহলে জনন কোষ কি দিবে, কে বলতে পারবে? সবার আগে দেখি, একটা জনন কোষকে যদি মাইটোসিস করাই, একটা জনন কোষকে যদি মাইটোসিস করাই তাহলে জনন কোষ কি দিবে? বলো তো, বলো বলো বলো। একটা জনন কোষকে যদি মাইটোসিস করায় তাহলে কি দিবে? এটা আবার কি কথা, হ্যাপ্লয়েড কোষ দিবে, অর্ধেক কোষ দিবে? জনন কোষ তো অলরেডি হ্যাপ্লয়েড আপু, না ভাইয়া? আচ্ছা ভাইয়া, অলরেডি জনন কোষ হ্যাপ্লয়েড, জনন কোষ কিন্তু ডিপ্লয়েড না। ঠিক আছে, আচ্ছা আমি কি বলছি একটু আগে তো আমি অ্যান্সার বলে দিছি, আমি বলছি যা ইনপুট তাই আউটপুট। সো একটা জনন কোষকে যদি আমি মাইটোসিস করাই, জনন কোষও তো মানে সে তো আবারও জনন কোষ দিবে, কারণ মাইটোসিসকে আমি যা দিব ও তো তাই দিবে। দেখছো, খালি পড়াশোনা করলে হয় না, লাইফে স্মার্ট হইতে হয়। ঠিক আছে, আমি কিন্তু অ্যান্সার বলে দিছি। আপু প্রকৃত কোষ কখন এককোষী হয়? আচ্ছা খুবই সুন্দর কোশ্চিন। তোমার মনে আছে তুমি কয়েকদিন আগে পড়ে আসছো মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া, মনে আছে না? আচ্ছা এই প্রোটিস্টা প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক ছিল না, ফানজাই এককোষী হয় না, ইস্ট, ঠিক আছে, ইস্ট, ইস্ট কি হয় বলো তো? ইস্ট এককোষী হয় না। এই যে আমাদের ইস্ট যে কিনা এককোষী, আচ্ছা এই যে আমাদের ইস্ট যে কিনা এককোষী, সে কিন্তু প্রকৃত কোষী, তারপরেও সে এককোষী। কিছু শৈবাল আছে যারা হচ্ছে প্রকৃত কোষী কিন্তু তারা এককোষী। আমি কি বুঝাতে পারছি? সো প্রকৃত কোষী এককোষীও হয়, আবার দেখো অনেক ফানজাই আছে, অনেক শৈবাল আছে, তারা কিন্তু আবার বহুকোষী। কিন্তু সব ফানজাই সব শৈবালই কিন্তু দিন শেষে প্রকৃত কোষী। ওকে, সো প্রকৃত কোষীর মাঝখানে প্রোটিস্টরা যারা বিশেষ করে, তারা হচ্ছে মূলত আমাদের এককোষী হয়ে থাকে। এছাড়াও আসলে অন্যান্য জায়গাতেও আমরা এককোষী জীব পেয়ে থাকি। ওকে ডান। এরপরে আমি যেই জায়গায় যাব, এটা দেহকোষ থেকে মাইটোসিস হলে দেহকোষ হবে। জনন কোষে, জনন কোষে মাইটোসিস হলেও জনন কোষ হবে। তোমরা এতদিন আমি জানি সবাই ভুল শিখে আসছো, ইভেন এতটাই ভুল ভালোভাবে শিখছো যে আমি যখন এই কথাটা বলি তোমাদের আমার উপরে ডাউট হয়। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ এটা আমরা ভুল শিখে আসছি, আমাদের কিছু করার নাই। সেটা হচ্ছে জনন কোষে আসলে কখনোই মিওসিস হয় না। তুমি বইয়ের মধ্যে একটা জায়গা দেখাতে পারবা না যেখানে লেখা আছে যে জনন কোষে মিওসিস হয়। তুমি আজকে খুঁজে দেখো
কোথাও লেখা নাই যে জনন কোষে মিওসিস হয়, সব জায়গায় লেখা আছে মিওসিস হলে জনন কোষ তৈরি হয়। তাহলে জনন কোষ যে তৈরি হবে এর আগের ঘটনাটা হচ্ছে মিওসিস, এবং এই মিওসিসের আগে এই জনন কোষটার নাম ছিল জনন মাতৃকোষ। বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? জনন মাতৃকোষে মিওসিস হবে এবং জনন কোষ তৈরি হবে। এখন আসি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের কনসেপ্টে। এগুলো একদম বেসিক কথা, হ্যাঁ, মানে কোষ বিভাজন করার আগে এগুলো জানতে হবে। যখন আচ্ছা সরি, আঁকানোটা একটু ভুল হয়েছে, একটু সুন্দর করে আঁকাই। এগুলো হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? যখন এই ক্রোমোজোমগুলা জোড়া বেঁধে বেঁধে থাকে, দেখো, যখন এই ক্রোমোজোমগুলা জোড়া বেঁধে বেঁধে থাকে, দেখছো ক্রোমোজোম কেমনে জোড়া বেঁধে বেঁধে রইছে, তখন সেটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। কারণ ডিপ্লয়েড মানে হচ্ছে 2, মানে 2n। কিন্তু এইটাই যখন সিঙ্গেলই থাকে, অর্থাৎ জোড়া বেঁধে থাকবে না, তখন সেটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, যেটা হচ্ছে n। স্বাভাবিকভাবে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুই ধরনের কোষেই মাইটোসিস হয়। কারণ মাইটোসিসে তো আসলে কোনো সমস্যা নাই, ওকে যা দিবা ও তাই আউটপুট হিসেবে বের করে দিবে। কিন্তু সমস্যাটা মিওসিসের। মিওসিসে একটা জায়গায় যখন মিওসিস হয় তখন ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। এখানে যখন মিওসিস হইছে তখন এটা দেখতে হয় এরকম হবে, না হলে এমন হবে। এই দুইটার যে কোনো একটা হবে, হয় এটা হবে না হলে এটা হবে। কিন্তু ওকে যদি আমি মিওসিস করি, ও হাফ কেমনে হবে? ও কি ক্রোমোজোম ভাঙবে? ও কি দেড়টা করে ক্রোমোজোম হবে? এখানে যে 6টা ক্রোমোজোম ছিল, হাফ হয়ে 3টা ক্রোমোজোম আলা কোষ তৈরি হয়েছে। কিন্তু ও কি হাফ দেড় করে ক্রোমোজোম হবে? এটা কি হয় সম্ভব? বলো না। এই জন্য সব সময় ডিপ্লয়েড কোষে মিওসিস হইতে হয়। সব সময় সারা জীবন একটা মিওসিস হইছে মানেই ওর আসলে ডিপ্লয়েড কোষ, এবং মিওসিস হওয়ার পরে যে কোষটা তৈরি করছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। এটা সারা জীবনের নিয়ম, সর্বকালের নিয়ম। এই নিয়মের কখনো কোনো ব্যত্যয় ঘটে না, ঠিক আছে? এই জন্য একটা জনন কোষ হচ্ছে সর্বদাই হ্যাপ্লয়েড কোষ। এই জন্য জনন কোষে কখনোই মিওসিস হয় না। বুঝাতে পারছি? সবাই লেখো একদম। আমি গুনবো যারা ক্লাস করতেছো ওয়েব অ্যাপে এবং যারা ক্লাস করতেছো হচ্ছে ফেসবুক থেকে, ঠিক আছে? আমি সবাইকে গুনবো, লেখো বুঝতে পারছো কিনা। আপু তাহলে কি জনন মাতৃকোষ হবে? হ্যাঁ, জনন মাতৃকোষে মিওসিস হবে, ঠিক আছে? খালি ওয়াই লেখো, বেশি লেখা লাগবে না। ক্লাস করলে ক্লাসে মনোযোগ দিতে হয়, বেশি লিখতে হয় না, ঠিক আছে? ওয়াই লিখলেই হবে, খালি ওয়াই লেখো। এই ফেসবুক থেকে কেউ ওয়াই লেখে না কেন? তাড়াতাড়ি 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 লেখো, ওয়াই লেখো। এই চ্যাপ্টার 1-এর সিকিউ প্র্যাকটিস ক্লাস কিন্তু অলরেডি করাইছি, একদম বুঝাই দিছি যে কোন কোনগুলো সিকিউর জন্য পড়তে হবে, ঠিক আছে? ওয়াই লেখো দ্রুত। এই তো লক্ষ্মী ভাই আপুরা সবাই ওয়াই লিখছে, ভেরি গুড, আমি খুব খুশি হয়েছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো চলো এবার বইতে মিলাই। একদম বই ক্লাসের পড়া ক্লাসে শেষ, আমি একদম বই হচ্ছে ক্লাসেই পড়ায় ফেলবো, ঠিক আছে? দেখো, বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি কোষের একটি অতি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এককোষী জীবসমূহ যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, আমি বলছিলাম না এককোষী জীব কারা? ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, এগুলো হচ্ছে এককোষী জীব প্রভৃতি বারবার বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীবে পরিণত হয়। তার মানে এককোষী জীব যখন বিভাজিত হয় তখন আসলে ওরা বংশবৃদ্ধি করে ফেলে। কারণ ও একটা থেকে দুটো কোষ হইছে মানে কি দুটো প্রাণী তৈরি করে ফেলছে, তাই না? আমার শরীরে একটা থেকে দুটো কোষ হইলে তো আর দুইটা তন্দ্রা তৈরি হয়ে যাবে না। কিন্তু এককোষী জীবের শরীরে একটা থেকে দুটো তৈরি হইছে মানে দুটো প্রাণী তৈরি হয়ে গিয়েছে। বিশালদেহী একটা বটগাছের সূচনাও কিন্তু একটি মাত্র কোষ জাইগোট ইজ ইকুয়াল টু নিষিক্ত ডিম্বক হতে ঘটে। আমাদের একটু বুঝতে হবে ওয়াই জাইগোট ইজ ইকুয়াল টু নিষিক্ত ডিম্বক। এটা কে জানো? একদম সহজ জিনিস। জাইগোট কি বলো তো?
শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে যে কোষটা তৈরি হয় সেটাকে জাইগোট বলে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে যে কোষটা তৈরি হয় সেটাকে জাইগোট বলে। এই যে ডিম্বাণুকে শুক্রাণু যে নিষেক্ত করলো, তাহলে এই ডিম্বাণুটা কি নিষিক্ত ডিম্বক বা নিষিক্ত ডিম্বাণু না? তাহলে যা নিষিক্ত ডিম্বাণু তাই তো জাইগোট, কারণ শুক্রাণু আর ডিম্বাণু একসাথে নিষেক ঘটালেই জাইগোট তৈরি হয়। তাহলে নিষিক্ত ডিম্বাণুটাই তো আসলে জাইগোট। ক্লিয়ার? ওকে। গাছ থেকে গাছের সৃষ্টি হয়, প্রাণী থেকে প্রাণীর সৃষ্টি হয়, আর তেমনি কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হতে পারে। এক কোষী নিষিক্ত ডিম্বক হতে কোষ বিভাজনের প্রক্রিয়ায় একসময় কোটি কোটি আমাদের কোষের সমন্বয়ে একটা মানুষের তৈরি হয়। এতক্ষণ পর্যন্ত যা পড়ছি আসলে কিছুই আমার মনে রাখার কোনো প্রয়োজন নাই, আমি আর জীবনেও কোনোদিন এগুলো মনে রাখবো না। ঠিক আছে? আচ্ছা, সবাই আমাকে একটা কোশ্চেনের রিপ্লাই দাও। এই যে জাইগোট আমার বডিতে যখন তৈরি হয়েছিল, আমার বডির কথা বলতেছি, অন্য কারোর বডির কথা না, এই জাইগোটে কোন বিভাজন হয়েছিল? জাইগোটে কোন বিভাজন হয়েছে? মানে জাইগোট তো আমার শরীরের সবার প্রথমের কোষ। এই জাইগোটে কোন বিভাজন হতে হতে আজকে আমি এখানে হয়েছি? আমাদের কোষ বিভাজন তো 3 প্রকার, রাইট? এই 3 প্রকারের মধ্যে কোনটা হতে হতে আজকে আমি এখানে হয়েছি? এই তো সবাই পারে, মাইটোসিস। ভেরি গুড, ভেরি ভেরি গুড। ঠিক আছে, এই বেসিকগুলাই আমাদের ক্লিয়ার করতে হবে। কোষ বিভাজন ইজ দ্যাট কাইন্ড অফ চ্যাপ্টার যেখানে বেসিক ক্লিয়ার থাকলে আমি ভাই কোষ বিভাজনের বস, কি বলবি বল, এইরকম। হ্যাঁ, আচ্ছা। জীবদেহে কোষ বিভাজন একটি মৌলিক অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এর মাধ্যমে জীবদেহের দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। এগুলো খুবই কমন কথা, এগুলো দাগানো লাইন, এটা বইতে দাগানো হুদাই লাইন দেখা থাকে। আমি দেখছি যে ম্যাক্সিমামই দাগানো বই, আমি দোষ দিচ্ছি না, আসলে বই দাগাতে গেলে এরকম লাইন দাগাইতে হয়, কিছু করার নাই, কিন্তু ম্যাক্সিমাম দাগানো বই এমন হয়। এই জন্য আমি বই কখনো নিজে না দাগাতাম না, দাগানো বই কালেক্ট করার জন্য জীবনে পাগল হইতাম। ঠিক আছে? আচ্ছা, যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে 2টি বা 4টি কোষের তৈরি হয় তাকে আমরা কোষ বিভাজন বলি। এই দেখো অলরেডি আপু পড়াই দিছে না এই লাইনটা, যে যে প্রক্রিয়ায় কোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে 2টি বা 4টি কোষের তৈরি হয়, অলরেডি পড়াই দিছি না আপু এই লাইনটা? আচ্ছা, কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল, এবং যে কোষটি থেকে অপত্য কোষ তৈরি হয় তা হচ্ছে মাতৃকোষ বা মাদার সেল। পড়াই দিছি না আপু এগুলো সব? পড়াই দিছি কিন্তু। তাইলে কোষ বিভাজনের সংজ্ঞা পড়বো, কোষ বিভাজন যেটাতে হয় সেটা মাতৃকোষ বা মাদার সেল, যেটা উৎপন্ন হয় সেটা অপত্য কোষ বা ডটার সেল। শেষ। আচ্ছা, এবার মজার একটা কাজ করব। এই যে স্যালামান্ডার, এটার ইংলিশ যেই সায়েন্টিফিক নামটা, এটা ভাই আপুরা একটু পড়তে হবে। এটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। সাধারণত মেডিকেলের অ্যাডমিশনে সায়েন্টিফিক নামগুলো দেয় না, বাট মেডিকেলের জন্য জানা জরুরি যে প্রথম কোষ বিভাজন কোথায় অবজার্ভ করা হয়। প্রথম কোষ বিভাজন আমাদের বিজ্ঞানী হচ্ছে ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং। উনি হচ্ছে কোষ বিভাজন সবার প্রথমে এই সালামান্ডারে অবজার্ভ করে। ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, এখানে টাইপ করা যাবে না, নয়তো আমি একটু টাইপ করে তোমাদেরকে দেখাই দিতাম সালামান্ডার জিনিসটা আসলে কি। ঠিক আছে, তোমরা একটু গুগলে গিয়ে সার্চ দিতে পারো। আচ্ছা, তোমরা একটু গুগলে গিয়ে সার্চ দিতে পারো, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। একটা মিনিট আমাকে সময় দাও। আচ্ছা, সালামান্ডার হচ্ছে একটা, মানে যদি আমি সালামান্ডারকে জীবনে না দেখি আমার জীবনও আসলে মনে থাকবে না যে সালামান্ডার আমাদের হচ্ছে কোষ বিভাজন প্রথম হয়েছিল, এটা আমার জীবনও মনে থাকবে না। ঠিক আছে? সো সালামান্ডার। আচ্ছা, এই যে তোমরা কয়দিন আগে মনে আছে স্যান্ডা স্যান্ডা করতা, স্যান্ডারে চিনো না সবাই? স্যান্ডারে চিনো না সবাই? সবাই একটু খেয়াল করো, দেখছো সান্ডা? হ্যাঁ, এটাকে দেখতে কিসের মতো বলো তো? সবাই বলে এটা দেখতে কিসের মতো? আচ্ছা, তোমরা একটু এবার এই ছবিটা খেয়াল করো।
এটা দেখতে কিসের মতো? টিকটিকির মতো। তাহলে এটা কোন শ্রেণীভুক্ত প্রাণী বলো তো? এই যে প্রাণী জগতে পরিচিতি পড়ার জন্য যারা পাগল হয়ে গেছো, জুওলজি ফার্স্ট চ্যাপ্টার, তারা একটু বলো শুনি। সরীসৃপ। এই তো, সরীসৃপ মানে কি? রেপটাইল, তাই না? এটা সরীসৃপ বা রেপটাইল না, এটা হচ্ছে অ্যামফিবিয়া। ক্ল্যাশ খেয়ে গেল না? জীবনের প্রথম ব্যাং ব্যতীত একটা অ্যামফিবিয়ান উদ্ভিদ সম্পর্কে উদ্ভিদ না, একটা অ্যামফিবিয়ান অ্যানিমেল সম্পর্কে জানলাম। এতদিন যখন কেউ তোমাকে জিজ্ঞেস করতো যে একটা উভচর প্রাণীর নাম বলো তো, মুখ দিয়ে কি ব্যাং ছাড়ার কারণ নাম তোমাদের কোনোদিন বেরোইছে? বেরোয় নাই, কারণ তোমরা এতদিন ছোট ছিলা, এখন বড় হইছো। সো আজকে নতুন একটা জীবের নাম সম্পর্কে জানলা, সেটা হচ্ছে স্যালামান্ডার, যে কিনা হচ্ছে কি বলতো? অ্যামফিবিয়ান। এরকম একটা ইন্টারেস্টিং কিছু না জানলে আমাদের কোনোদিনও মনে থাকবে না যে এই স্যালামান্ডার বা ট্রিটুরাস ম্যাকুলোসা, তোমরা কি বলছো স্যালামান্ডার দেখতে কিসের মতো? টিকটিকির মতো। তোর নামটাই দেখো, টিকটিকির মতো, ঠিক আছে? এই যে টিকটিকির মতো, দেখছো খেয়াল করে? ট্রিটুরাস ম্যাকুলোসা, টিকটিকির মতো, ঠিক আছে? সো এরা হচ্ছে উভচর। এখন প্রশ্ন আসতে পারে কেন উভচর? অবশ্যই ক্যারেক্টারিস্টিক্সের বেসিসে উভচর, বাট আমি একটু ক্লিয়ার করে দেই। এরা না বুকে ভর দিয়ে হাঁটার থেকে, এরা যখন হাঁটে, তোমরা লাস্টে একটা যখন পিকচার দেখাইছি দেখছো ওদের মুখটা এমনি উঁচা হয়েছিল, ওরা কিন্তু এমনে না, ওরা কিন্তু এমনে এমনে করে হাঁটতে বেশি পছন্দ করে, জাস্ট লাইক ব্যাং। সো এরা এতটাও বুকে ভর দিয়ে হাঁটে না। অন দ্য আদার হ্যান্ড এরা হচ্ছে একদম উভচরদের ক্যারেক্টারিস্টিক্স ফলো করে, অর্থাৎ টিকটিকি কি সারা জীবন টিকটিকি হচ্ছে স্থলেই থাকে। তারপরে হচ্ছে কুমির কি, কুমির সারা জীবন হচ্ছে জলেই থাকে, মাঝে মাঝে ডাঙায় দেখা যায়, বাট কুমির আসলে কিন্তু জলে থাকতে বেশি পছন্দ করে। কিন্তু উভচর যারা, তারা স্থল এবং জল দুটো জায়গা মিলিতভাবে থাকে। সো এই স্যালামান্ডার হচ্ছে দ্যাট কাইন্ড অফ। এবং অবশ্যই আমাদের সায়েন্টিফিক নামটা মেমোরাইজ করতে হবে উইথ বিজ্ঞানীর নাম। আমি কিন্তু সব বিজ্ঞানীর নাম পড়া সাজেস্ট করি না, আমি এইটা বলতেছি অবশ্যই এটার পেছনে রিজন আছে, এটা অলরেডি দেখবা অনেক জায়গায় অনেকবার চলেও আসছে। সো অ্যাডমিশনের পার্সপেক্টিভ থেকে কোষ বিভাজন প্রথম প্রত্যক্ষ করেন ওয়াল্টার ফ্লেমিং, সালামান্ডার, ট্রিটুরাস ম্যাকুলোসা, এবং শালটা অতটাও ইম্পর্টেন্ট না, আসলে শাল অ্যাডমিশনে আসে না। আসলে এরকম শালই দেয়, বাট আসে না, ঠিক আছে? আচ্ছা, কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে, এটি বলেন রুডল অফ ভিরশাও। আমি তোমাকে এখন ক্লিয়ার করে দিই, তোমরা বুঝবা কিভাবে অ্যাডমিশনে কিরকম কোশ্চিন আসবে, এইটা তোমারই সেন্স অফ হিউমার থেকে গ্রো করতে হবে। এই লাইনটা যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট আছো তারা এই লাইনগুলো কোনোদিন বাদ দিবা না। মেডিকেলে এইসব কোশ্চিন করতে খুবই বেশি পছন্দ করে। আমার সত্য কথা যেটা, কেউ অন্যভাবে নিও না, বাট টু বি ভেরি অনেস্ট, আমি প্রথমবার যখন মেডিকেলের পরীক্ষা দিতে বসছি, আমি যেহেতু মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম না, সো আমি কখনো মেডিকেল কোশ্চিন প্র্যাকটিস করছিলাম না। আমি যখন মেডিকেল পরীক্ষা দিতে বসছি, আমি দেখলাম যে খুব সম্ভবত কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক এরকম কোনো একটা কোশ্চিন কেমিস্ট্রি থেকে দিছে। অন্যান্য তো দিছেই, এই কোশ্চিনটা দিছে। আমার বিশ্বাস করো পরীক্ষার হলের মধ্যে বসে আমার মেজাজ প্রচন্ড গরম হয়েছিল যে একটা কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটাকে একটা আসার মতো কোশ্চিন যে মেডিকেলে দিল। পরে আমি বুঝলাম এটা দোষের কিছু না। এবং অনেকের এটাও হতে পারে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার হলে বসে মনে করো দেখতেছে যে সালামান্ডারের বৈজ্ঞানিক নাম কি আসছে, বা নিচের কোনটাতে কোষ বিভাজন প্রথম প্রত্যক্ষ হয় সেটা আসছে। তো অনেকের মাথা গরম হইতে পারে, এই সায়েন্টিফিক নাম পড়ে আমার কি কাজে লাগবে ভাই, আমি সায়েন্টিফিক নাম কেন পড়তে যাব? আমি বলি মেডিকেলে যে কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক দিছে এটাও রাগ হওয়ার মতো ব্যাপার না, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় যে সায়েন্টিফিক নাম দেয় এটাও রাগ হওয়ার মতো ব্যাপার না। কেন? কারণ মেডিকেলে যখন কোশ্চিন করা হয় তখন যাচাই করা হয় যে কোন স্টুডেন্ট বেশি ভালো মুখস্থ করতে পারে। কারণ তুমি যে মেডিকেলে ভর্তি হবা, তোমার যদি ইন্টারের বই তুমি ভালোভাবে মুখস্থ করতে না পারো, তাহলে আসলে পরবর্তীতে গিয়ে মেডিকেলের এত পড়াশোনা তোমার মুখস্থর মধ্যে ঢুকবে না, দেন তুমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা পড়াশোনা নিয়ে। হ্যাঁ, ঠিক একইভাবে ঢাকা ইউনিভার্সিটিতে যদি কেউ বায়োলজির ভালো করে বায়োলজি ডিপার্টমেন্টে চান্স পায়, তাদেরকে কিন্তু বোটানিতে, জুওলজিতে, ইভেন বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, ফার্মেসি সবগুলোতে প্রচুর পরিমাণে সায়েন্টিফিক নাম হচ্ছে পড়তে হয়। আমার কিন্তু প্রায় 500-র মতো ভেজিটেবলস, ফ্লাওয়ার্স অ্যান্ড হচ্ছে
প্লান্টস, এক কথায় প্লান্টসের হচ্ছে, প্লান্টসের মধ্যে অনেক কিছু পড়ে, ফানজাই পড়ে, তারপরে তোমার হচ্ছে কি বলে অ্যালজি পড়ে, এগুলো সব কিছু পড়ে। আমার কিন্তু প্রায় 500-র মতো প্লান্টসের সায়েন্টিফিক নাম মুখস্থ। আমি কিন্তু আমার ডিপার্টমেন্টের টপার। সো বুঝতেই পারছো যে আমার ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করতে হলে আসলে এতগুলো সায়েন্টিফিক, তাও আমি মিনিমাম করছি, আমার অনেক ব্যাচমেটে কিন্তু আরো বেশি মুখস্থ, ওদের ওদের প্যাশন থেকে ওরা করছে, আমার যতটুকু লাগছে আমি খালি ততটুকু করছি। সো আমি ইভেন ওই ল্যাবে থিসিসও করি নাই ট্যাক্সোনমি ল্যাবে, বাট তারপরেও আমার এতগুলো সায়েন্টিফিক নাম মুখস্থ আমার করা লাগছে। তো আমি ওই সময়েও সায়েন্টিফিক নাম আগ্রহ নিয়ে পড়তাম, ইন্টারে পড়া অবস্থায় আমি ইউনিভার্সিটিতেও পড়ছি। সো তোমাকে বুঝতে হবে সায়েন্টিফিক নামগুলো আমাদের এটার জন্য ইম্পর্ট্যান্ট, অ্যাডমিশনের জন্য। এটা হোক ঢাকা ইউনিভার্সিটি হোক অন্যান্য কোনো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে এগুলো বেশি আসে। আর এই যে এই সব টাইপের লাইন, অমুক কথা কে বলছে, সালগুলা অ্যাডমিশনে কম আসে, সত্য কথা যেটা। আচ্ছা, সো লুডলভ ভিরসাও উনি বলেছে কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। ঠিক আছে, উনি বীর দর্পে একই কথা বলেছে। একটা কোষ, সে কি আমরা বলি না ডাক্তারের ছেলে, ডাক্তারই তো হবে, ইঞ্জিনিয়ারের ছেলে। আমার দাদা যদিও বুয়েটে পড়ছে, বাট আমি বুয়েটে পড়ি নাই। হ্যাঁ, বাবা পড়ে নাই বুয়েটে, সো আমিও পড়ি নাই। তো বলে না ডাক্তারের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এরকম কোষের ছেলে কোষ হবে। এই কথাটা বীর দর্পে বলেছে বীর সাউ। এই যে বীর বীর, এইভাবে এইভাবে একটু প্লিজ টেকনিক দিয়ে মনে রাখো, না হলে জীবনও মনে থাকবে না। ঠিক আছে, আমি কিন্তু আমার যতগুলো ক্লাস হয় আমি সবগুলোতে তোমাদের টেকনিক দিয়ে মনে রাখানোর চেষ্টা করি। আচ্ছা, হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড, আমরা অলরেডি হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের টার্ম সম্পর্কে জেনে গেছি। মানুষের দেহকোষ ডিপ্লয়েড, কারণ এখানে ক্রোমোজোমগুলো জোড়া বেঁধে বেঁধে থাকে এবং এখানে 46টা ক্রোমোজোম থাকে। আর এই 46টাকে আমরা 23 জোড়া বলতে পারি। সো 23টা ক্রোমোজোম আমাদের শুক্রাণু বা ডিম্বাণুতে থাকে। এখানে আমি পড়ছি না, এটা পুরোটাই বেসিক কনসেপ্ট, আমি আর পড়ছি না। আচ্ছা, কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন হচ্ছে যেই কোষ বিভাজনে কোনো ঝামেলা নাই, যেই কোষ বিভাজন ডাইরেক্ট কাট হয় এবং দুইটা কোষ ডাইরেক্ট ভাগ হয়ে যায়, মানে দুইটার মাঝখান দিয়ে ডাইরেক্ট হচ্ছে ভাগ হয়ে যায়। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সমীকরণিক বিভাজন। কেন? কারণ যা ইনপুট তাই আউটপুট, অর্থাৎ যতগুলো ক্রোমোজোম আগে ততগুলো ক্রোমোজোমই পরে। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যত, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাও তত। মিওসিসে যেহেতু ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়, এই কারণে মিওসিসকে আমরা হ্রাসমূলক বিভাজন বা কি বলে, আচ্ছা এখানে ইয়েগুলো লিখছে হচ্ছে বা রিডাকশনাল ডিভিশন বলে। ঠিক আছে, সো আমরা প্রথমে অ্যামাইটোসিস পড়ছি। অ্যামাইটোসিস খুবই সহজ, এতক্ষণ যা যা পড়িয়েছি সবাই একদম মানে এ টু জেড পানির মতো স্বচ্ছভাবে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো, দ্রুত জানাও দ্রুত। দেখি দেখি দেখি, এই এটা কোন গ্রুপ চলে এসেছে, থামো তোমাদের গ্রুপটা আবার খুঁজে নিই। হ্যাঁ, এই যে দেখি কি লিখেছে, সবাই কি লিখেছো? আচ্ছা, জি আপু ক্লিয়ার। তার আগের কমেন্টগুলো একটু দেখি। ওয়েব অ্যাপ থেকে, আচ্ছা ঠিক আছে, সবার সমস্যা চলে গেছে। ওকে 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 ডান। ঠিক আছে, আমরা যদি পড়াগুলো এভাবে পড়ি তাহলে দেখবা যে হচ্ছে খুব সুন্দরভাবে পড়া হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ফাইন, চলো এরপরে যাই। আচ্ছা, সো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি, এই যে দেখো প্রত্যক্ষ মানে সরাসরি, সরাসরি দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। আমাদের দরকার নাই আসলে অ্যামাইটোসিস কাকে বলে এটা মুখস্থ করার, বাট এমনিতেও আমাদের যে কোনো কিছু লিখতে জানতে পারতে হবে। হ্যাঁ, সো অ্যামাইটোসিস কাকে বলে এটা তোমাদের অটোমেটিকলি লিখতে জানতে পারতে হবে। সো তোমাদের এমনিতে এটা লিখতে পারতে হবে এক কথায়। সো তোমরা কি লিখতে পারো যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় আমরা জানি যে এখানে একটা থেকে দুটো কোষ তৈরি হয়। এই যে একটা থেকে আসলে কয়টা কোষ তৈরি হয় এটা যে কোনো কোষ বিভাজনের সংজ্ঞাতে তোমরা সবার আগে ইনক্লুড করবা।
এরপরে ওই কোষ বিভাজনের এক্সট্রা যে বৈশিষ্ট্য তুমি জানো, যেরকম মনে করো আমি এখনই দাঁড়াই মাইটোসিসের সংজ্ঞা দিব, তাহলে আমি কি বলবো? অপত্য কোষ এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যেখানে সমান থাকে। আমি মিওসিসের সংজ্ঞা দিব, তাহলে আমি কি বলবো? যেখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা থেকে মাতৃকোষের মানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে হাফ হয়ে যায়। এই দুটো বৈশিষ্ট্য দিলেই তো হয়ে গেল। আর অ্যামাইটোসিস মানে আমরা জানি কোনো ধরনের ঝামেলাবিহীন, কোনো ধরনের জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই কমপ্লিট হয়। তাহলে এটাও আমাদের মুখস্থ করার দরকার নেই, আমরা অলরেডি জানি। আচ্ছা, এখন এই প্রক্রিয়ায় এই যে ছবিটা, এইটারই বর্ণনাটা এখানে বলছে। এত সহজ বর্ণনা। প্রথমে একটা নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে এবং সাথে সাথে সাইটোপ্লাজমটাও মাঝখান থেকে খাঁজ কাটে এবং দুই ভাগে ভাগ হয়ে যায়। শেষ, এটাই বলা আছে। এর বেশি কিচ্ছু বলা নাই, এটাকে কঠিনভাবে দেখারও কোনো সুযোগ নাই। এইবার আমরা পড়বো যে অ্যামাইটোসিসটা আসলে কোথায় হয়। আমি আগেও বলেছি, যারা এককোষী জীব তাদের অ্যামাইটোসিস হয়। সো এককোষী মানে হচ্ছে ব্যাকটেরিয়া, এককোষী মানে হচ্ছে ইস্ট, এককোষী ছত্রাক, অ্যামিবা, এরা হচ্ছে এককোষী। তাহলে ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া, এদের অ্যামাইটোসিস হয়, এটা আমাদের জানতে হবে। ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়া আমরা যখন পরে চতুর্থ অধ্যায় অণুজীব পড়ব তখন দেখব যে ব্যাকটেরিয়ার একটা বাইনারি ফিউশন, দ্বিবিভাজন, হ্যাঁ, বাইনারি ফিউশন একটা রিয়াকশন আছে, সেটাকে আমরা হচ্ছে বলি অ্যামাইটোসিসের মতোই। এটা কিসের মতো? এটা অবিকল হচ্ছে অ্যামাইটোসিসের মতো। সেখানেও আমরা দেখব যে ব্যাকটেরিয়া মাঝ বরাবর ভাগ হয়ে দুটো ব্যাকটেরিয়া তৈরি করছে, একইভাবে এইখানেও অ্যামাইটোসিসে একই ঘটনা ঘটে। সো ওই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে যে সিমিলার, এই কথাটা এখানে বলতেছে। আচ্ছা, এরপরে যে কথাটা বলতেছে, অ্যামাইটোসিস প্রক্রিয়ার তাৎপর্য, কোনো রকম ঝামেলা ছাড়াই এটা উৎপত্তি হয় এবং কোনো একটি এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এটা অত্যন্ত ফলপ্রসূ এবং একমাত্র প্রক্রিয়া। ডান, আমাদের একদম কোষ বিভাজন সম্পর্কিত প্রাথমিক কথা এবং অ্যামাইটোসিস ডান হয়ে গেছে। তোমরা খুশি না? তোমরা কতটা খুশি বলো তো? কতটা খুশি তোমরা? এটুকু শেষ। এবার তোমাদের একটু কোশ্চিন নেই, হ্যাঁ? আচ্ছা, আমি দেখতেছি তোমরা একটু কোশ্চিন করো। আপু সেল ডিভিশনের ডেফিনিশনটা একটু। আচ্ছা, সেল ডিভিশনের ডেফিনিশন হচ্ছে যে প্রক্রিয়ায় একটা কোষ থেকে একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুটো বা চারটা অপত্য কোষ তৈরি করে তাকে কোষ বিভাজন বা সেল ডিভিশন বলে। ঠিক আছে? আবার বলছি, যে প্রক্রিয়ায় একটা মাতৃকোষ থেকে বা একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি বা চারটি অপত্য কোষ তৈরি করে তাকে সেল ডিভিশন বা কোষ বিভাজন বলে। ঠিক আছে? আচ্ছা, দাগানো স্লাইড কোথায় পাবা? আচ্ছা, দাগানো স্লাইড আমি দিয়ে দিব, হ্যাঁ। আপু এত সংজ্ঞা মনে রাখেন কিভাবে? খুবই সুন্দর প্রশ্ন। আমি কোনো সংজ্ঞা মুখস্থ করি না। আমি তোমাকে যেরকম বললাম যে তুমি যখন অ্যামাইটোসিসের সংজ্ঞা পড়তেছো তোমাকে জানতে হবে তুমি মাইটোসিস আর মিওসিসের সংজ্ঞা পারো। তুমি চিন্তা করবা যে কয়টা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়, তুমি সংজ্ঞা তো ওইটাই লিখবা। আর তুমি জানো না যে কোনটাতে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, কোনটাতে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, আর কোনটাতে কোনো ঝামেলা ছাড়াই বিভাজন হয়, এই কথাটাই উল্লেখ করবা। ব্যাস, তুমি কেন সংজ্ঞা মুখস্থ করতে যাবা? তুমি তো আরো 10টা ক্যারেক্টার জানো মাইটোসিসের, তুমি এখন খালি বলতে পারছো না, তাই এইটাই শিখতে হবে। যেটা আমি জানি সেটা আমাকে পারতে হবে, এইটাই কাজ। পড়াশোনা তখনই সহজ হয় যখন আমরা যেটা জানি সেটা হচ্ছে পারতে হবে। আচ্ছা, এটা থেকে ভালো কথা মনে পড়লো, তোমাদের জন্য তোমাদের মানে একটা গাইডলাইন ভিডিও আমি বানাবো ভাবতেছি, আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। সেটা হচ্ছে যে তোমরা কিভাবে পড়াশোনাটা হচ্ছে গুছিয়ে পড়তে পারবা, মানে পড়াশোনা কিভাবে হচ্ছে কখন কোনটা পড়বা, কোন চ্যাপ্টার পড়বা, এখন কি পড়বা, মানে পুরো একদম তোমাদের কলেজ লাইফের প্যাটার্ন কেমন হওয়া উচিত, বা কলেজ লাইফে বায়োলজি কিভাবে পড়বা। কারণ কলেজ লাইফের ডিস্ট্রাকশন আসলে এত বেশি, মানে এত বেশি ডিস্ট্রাকশন, ভালো টিচার পাওয়ার প্যারা, এটা সেটা। তো আমি ভাবছি যে সব কিছু মিলায় একটা ইয়ে করবো। দেন আমার ইচ্ছা আছে, যেটা যতই তোমাদের সাইকেলে আমি ক্লাস নেই না কেন, আমার ইচ্ছা আছে তোমাদের পুরো মানে বইটাই আমি তোমাদেরকে একদম ফ্রি প্লেলিস্ট দিয়ে দিব সবাইকে। ঠিক আছে? মানে
তোমাদের মন চাইলে তোমরা যখন খুশি করতে পারবা। পুরো প্লেলিস্টটা ফ্রি করে দিব তোমাদেরকে, মানে একদম পুরো বইয়ের প্লেলিস্ট। কারণ আমার কাছে মনে হয় যে শৈবাল ছত্রাক চ্যাপ্টার, এটা আমি যেভাবে অবজার্ভ করে পড়ছি, বা কোষ বিভাজন চ্যাপ্টারও যেভাবে মাইক্রোস্কোপের নিচে কোষ বিভাজন দেখে পড়ছি, এটার পরে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটা আসলে পড়ার জানাটা খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদের মতো বয়সে আমি কিন্তু সেলফ লার্নার ছিলাম। সো আমি চাই যে তোমরা ভিডিও দেখে দেখে সেলফ লার্নার হও, ঠিক আছে? সো তোমাদের আমার একটাই রিকোয়েস্ট, আমি একটু বলে নিচ্ছি। তোমরা গুগলে সার্চ ইউটিউবে সার্চ দিতে পারো, দিলেই চ্যানেলটা পাবা। আপাতত আমি এসএসসি 26-এর ভিডিও দেই, বাট আমার খুবই দ্রুত মানে হচ্ছে তোমাদের সবগুলো চ্যাপ্টারের ঠাস 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 প্লেলিস্ট আমি হচ্ছে দিব। একদম তোমাদের যেই চ্যাপ্টার আগে দেওয়া দরকার, পরে দেওয়া দরকার, একদম সেই অনুযায়ী আমি হচ্ছে ফুল প্লেলিস্ট হচ্ছে দিয়ে দিব এইটার থেকে, ঠিক আছে? এবং তোমাদের, আমার ইচ্ছা আছে তোমাদের একদম অ্যাডমিশন জার্নি পর্যন্ত ইনশাল্লাহ তোমাদের পাশে হচ্ছে আমি থাকবো, এটা আমার একদম দৃঢ় ইচ্ছা। ওকে, তোমরা অলরেডি তো এইচএসসি 27 ব্যাচ, এসএসসি 25 ব্যাচ ছিলা, 25 ব্যাচে তো অলরেডি আমার ক্লাস অনেকে করছো, ঠিক আছে? তারপরেও এবার হচ্ছে এইচএসসিতে আসলে তোমাদের পাশে থাকাটা বেশি দরকার। হ্যাঁ, এসএসসি থেকে এইচএসসি জার্নিটা হচ্ছে অনেক কঠিন। ঠিক বলছো, আমি অন্যায় করছি, আমি এই জন্য ভাবছি যে এখন থেকে অন্যায় করব না। আমার এটা মাথায় আছে ভাইয়া পুরা। তোমরা তো কেবল কলেজে ভর্তি হইলা, আসলে আমি বিলিভ করি না কলেজে ভর্তি হওয়ার আগে পাগলের মতো পড়াশোনা, এটা আমি বিলিভ করি না। এখন কিন্তু আসলে ওদের পরীক্ষার কয়েকদিন পরে ওদের পড়াশোনার গুরুত্বটা কিন্তু যতই হোক তোমাদের থেকে বেশি, এটা আমি একদম তোমাদের ব্যাচের সামনে দাঁড়াই কথাটা বলতেছি। কিন্তু তোমাদের যেন কোনো প্রেশার ছাড়া তোমরা সব কিছু কমপ্লিট করে ফেলতে পারো, আমি জাস্ট সেইভাবে তোমাদেরকে পড়াই দিতে চাই। যেমন দেখো, আমি বিশ্বাস করি যে বইয়ের এই অংশটা এতক্ষণ যারা আমার সাথে থেকে পড়ছো তাদের জীবনে আর এই অংশ নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। ওকে, সো আমি এখন তোমাদেরকে ফোকাস করব। ওকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো তোমাদেরকে শুনেই নিব যে তোমরা কোন চ্যাপ্টারটা আগে চাও, আমি সেই অনুযায়ী প্লেলিস্ট আপলোড করব, একদম ডিটেলস প্লেলিস্ট যেটা সেটা করব। আচ্ছা, সো মাইটোসিস বা সমীকরণিক বিভাজন যেটা, এটা হচ্ছে প্রকৃত কোষী জীবদেহের কোষ গঠনের সময় হয়। এবার আমরা কিছু টার্মস পড়বো, এই টার্মসগুলো অলরেডি আমরা জানি, আমরা জাস্ট মিলাই যাব। মাইটোসিস কোষ বিভাজনে একটি প্রকৃত কোষের ক্রোমোজোম একটি করে ক্রোমাটিড দুই মেরুতে সরে গিয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের তৈরি করে। এই কথাগুলা তোমার জানা লাগবে না, কারণ তুমি যখন মাইটোসিস প্রক্রিয়া শেষ করে ফেলবা তুমি এগুলো সব জেনে যাবা। সো আমার কথায় বিশ্বাস করো, এই লাইনগুলো আমি স্কিপ করতেছি, তোমরা আমার সাথে সাথে স্কিপ করো, পরে ওইটা পড়ার পরে ব্যাক এসে দেখবা যে সবকিছু ঠিক আছে কিনা। পরে দুটি অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর সৃষ্টির মাধ্যমে এবং প্রাণী কোষে প্লাজমা মেমব্রেন ভেতরের দিকে গিয়ে সাইটোপ্লাজম দুই ভাগে ভাগ হয়ে যায়। আমরা জানি নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। তোমরা জানো নিউক্লিয়াস হচ্ছে একটা ইংলিশ শব্দ, যেটার বাংলা হচ্ছে কেন্দ্রিকা এবং যেটার হচ্ছে গ্রিক ক্যারিওন। সো ক্যারিওকাইনেসিস, কাইনেসিস মানে ঘটা বা সংশ্লেষিত হওয়া। সো ক্যারিওকাইনেসিস মানে কি? সবাই বলো, ক্যারিওকাইনেসিস মানে কি? মানে নিউক্লিয়াসের বিভাজন, কারণ ক্যারিওন মানে আসলে নিউক্লিয়াস। এই বিভাজনে আসলে কোষের কোনো সংখ্যাগত, আকৃতিগত, গুণগত পরিবর্তন ঘটে না, অ্যাজ ইট ইজ থাকে। এবং এই প্রক্রিয়ায় নিউক্লিয়াসও একবার, ক্রোমোজোমও একবার বিভাজন হয়, যেটা একদম সমান বিভাজন। সো সব কিছুই একবার করে করে বিভাজন হয়, এবং বারবারই ওই কথা বলছে যে সমগুণ সম্পন্ন ঘটনা ঘটে থাকে। সো স্লাইখার 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 হ্যাঁ, নামটা কি? স্লাইখার ক্যারিওকাইনেসিস নাম দেন, এবং পরে ওইটাকে ওয়াল্টার ফ্লেমিং, যিনি আমাদের কোষ বিভাজন অলরেডি চিহ্নিত করে আসছে, উনি মাইটোসিস নাম দেন। তাহলে ওয়াল্টার ফ্লেমিং সবার প্রথমে কোষ বিভাজন প্রত্যক্ষ করেন এবং মাইটোসিস নামকরণটাও করেন। আমরা একসাথে মনে রাখবো, ফ্লেমিং একদম ফ্লাওয়ারিং ভাবে বা ফ্লাওয়ারিত সুবাসের মাধ্যমে আমাদের কোষ বিভাজনের প্রত্যক্ষ করছে এবং সাথে মাইটোসিসের নামটাও দিছে। আর স্লাইখার হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিস নাম দিছে। এই অধ্যায়ে বিজ্ঞানীর নাম অনেক কম। তোমরা যদি একটু একটা ছোট্ট স্টিকি নোট নিয়ে আমি যে নামগুলো বলছি প্রতিদিন যদি একটু লিখে রাখো, লিখে এই
পড়বা না, জীবনেও পড়ার দরকার নাই, খালি অধ্যায়ের শুরুতে একটা হচ্ছে স্টিকি নোটটা মেরে রাখো, তাহলেই হয়ে যাবে। সেটা কি? কোষ বিভাজন প্রত্যক্ষ করে ওয়াল্টার ফ্লেমিং, মাইটোসিস নাম দেন ওয়াল্টার ফ্লেমিং, স্লাইকার নাম দেন ক্যারিওকাইনেসিস। বাস, ইভেন স্লাইকার ক্যারিওকাইনেসিস এভাবে লিখলেই হয়। আচ্ছা, এখন এখানে জিজ্ঞেস করছে যে কেন মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়, এটার ব্যাখ্যাটা এখানে দিছে, এটার ব্যাখ্যাটা এই জায়গাটাতে দিছে, এই অংশটাতে দিছে। তোমরা কি জানো না যে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়? আমাকে বলো তো, এটা জানো না কে কে? জানো না কে কে? সবাই আমরা জানি না যে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়? সবাই বলো তো। 1882 সাল, এটা মনে হয় অনেক ইম্পর্টেন্ট না, এটা একদমই ইম্পর্টেন্ট না, ঠিক আছে? ওকে, সবাই বলো তো। আচ্ছা, সবাই জানি আমরা যে কেন, কারণ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যত, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তত, ওই কথাটা ওখানে লিখেছে, সো আমরা ইয়ে করবো না। আচ্ছা, এবার সবাই একটা ওয়ার্ডে অ্যান্সার দিবা, মাইটোসিস মূলত কোথায় হয়? একটা ওয়ার্ডে অ্যান্সার দাও তো, মাইটোসিস কোথায় হয় বলো তো? মাইটোসিস কোথায় হয়? একটা ওয়ার্ডে অ্যান্সার দিবা, অনেক জায়গায় হয়, বাট আমি একটা ওয়ার্ডে অ্যান্সার চাই। ইয়েস, দেহকোষ। মাইটোসিস হচ্ছে এই পরাগ লিখছে ডিপ্লয়েড কোষ, এতক্ষণ ধরে এটা পড়াইছি। মাইটোসিস দুনিয়ার সব কোষে হইতে পারে, মিওসিস সবসময় ডিপ্লয়েড কোষে হয়। ডিপ্লয়েড কোষে কেন মাইটোসিস হবে? এটা হচ্ছে আলট্রা জ্ঞানী, হ্যাঁ, বেশি ভালো বলতে গেছে, ঠিক আছে, সমস্যা নাই, এটা জেনে রাখো, হ্যাঁ, যে মিওসিস আমাদের ডিপ্লয়েড কোষে হবে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুই কোষে আমাদের মাইটোসিস হতে পারে। আচ্ছা, গেল। মূলত দেহকোষে মাইটোসিস হয় কেন? দৈহিক বৃদ্ধির কারণে দেহকোষে মাইটোসিস হয়, কারণ মাইটোসিস হলে বেশি বেশি দেহের বৃদ্ধি ঘটে। মাইটোসিস হলে কি ঘটে? বেশি বেশি দেহের বৃদ্ধি ঘটে। ক্লিয়ার? আচ্ছা, সো এই যে দেহের বৃদ্ধি, এটা কোথায় কোথায় দরকার? মনে করো একটা উদ্ভিদ, যার পাতার সূচালো অংশ সেই জায়গায় বৃদ্ধি দরকার, যার মূলের একদম অগ্রভাগ সেই জায়গায় বৃদ্ধি দরকার, যার কাণ্ডের একদম অগ্রভাগ সেই জায়গায় বৃদ্ধি দরকার। তাহলে একটা মাইটোসিসের মানে যে কোনো বর্ধিষ্ণু অঞ্চল, শীর্ষ অঞ্চল, এগুলাতে আমার মাইটোসিস হয়ে থাকে। এখানে একটা টার্ম আছে, একটু ক্লিয়ার করে দিব, ক্যাম্বিয়াম একটা টার্ম আছে। তোমরা জাইলেম ফ্লোয়েম শুনছো না? জাইলেম ফ্লোয়েম যেটা হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যু, এই জাইলেম ফ্লোয়েম গঠিত হওয়ার আগের যে ভার্সনটা সেটা হচ্ছে ক্যাম্বিয়াম, অর্থাৎ ক্যাম্বিয়াম থেকে আসলে জাইলেম ফ্লোয়েম তৈরি হয়। তো ক্যাম্বিয়ামে এই কারণে মাইটোসিস ঘটে, ক্যাম্বিয়ামে অনেক বেশি মাইটোসিস ঘটতে 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 একটা সময় জাইলেম ফ্লোয়েম তৈরি হয় বা পরিবহন টিস্যু তৈরি হয়। আচ্ছা, তোমরা একটু চিন্তা করো, জননাঙ্গের বৃদ্ধি, খুবই ভুল একটা কনসেপ্ট আছে। তোমার শরীরের যে কোনো অঙ্গ, সেটা জননাঙ্গই হোক না কেন, সেটার বৃদ্ধি তো মাইটোসিস দিয়ে হবে, কারণ ওটা তো একটা অঙ্গ। ইভেন জনন কোষের বৃদ্ধিও মাইটোসিস দিয়ে হয়। জনন কোষ উৎপন্ন হয় মিওসিস দিয়ে। আমি মনে করো তোমাকে একটা জনন কোষ দিলাম, দিয়ে বললাম এই নাও একটা জনন কোষ নাও, আমরা অনেকগুলো জনন কোষ বানাই দাও। তুমি কি করবা? তুমি মাইটোসিস করবা না, তুমি কখনো মিওসিস করবা বলো? কেন করতে যাবা? তোমাকে আমি যা দিছি সেগুলো থেকে যদি তোমাকে 100টা জিনিস বানাইতে বলি, তুমি সারা জীবনই তো এটাতে মাইটোসিস করাবা, তুমি এটাতে জীবনও মিওসিস করাবা না। ঠিক আছে? ওকে, ফাইন, ডান। এরপরে মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিসের বৈশিষ্ট্য, ক্রোমাটিড তৈরি হয়, এই লাইনটা আমি আপাতত বুঝাচ্ছি না, এটা আমরা একদম প্রফেস ধাপে বুঝে যাব, আমি এখন বলতেছি না। ক্রোমাটিড তথা, আচ্ছা এটাও পুরো হচ্ছে ইয়ের লাইন, সমগুণ সম্পন্ন হয়, অপত্য কোষের মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে এবং অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের আয়তনের সমান হয়। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলি, জীবনেও মাইটোসিসের বৈশিষ্ট্য পড়তে যাবা না। কেন? মাইটোসিসের বৈশিষ্ট্য তুমি তো একটা জানোই, যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান, সমগুণ সম্পন্ন, সম আকৃতি সম্পন্ন, সম আয়তন সম্পন্ন কোষ তৈরি হয়, এগুলো তুমি অলরেডি জানো। বাদ বাকি যা বৈশিষ্ট্য আছে মাইটোসিসের যখন পদ্ধতিটা পড়বো না সেখান থেকে লিখবো, যা বৈশিষ্ট্য আছে মাইটোসিস যে পদ্ধতিটা আছে সেখান থেকে লিখবো, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এই পর্যন্ত পড়া কিন্তু হয়ে গেছে। সবাই মার্ক করে রাখো, আমাদের এইখান থেকে পড়া বাদ আছে, সবাই মার্ক করে রাখো, এই যে এখান থেকে পড়া বাদ আছে।
এইটা আমরা 5 নম্বর ক্লাসে পড়ব। কোষচক্র ও ইন্টারফেস এটা আমরা 5 নম্বর ক্লাসে পড়ব। এবং কোষচক্র ইন্টারফেস 5 নম্বর ক্লাসে এই কারণে পড়ব কারণ এইটা আমরা কোথায় পড়ছিলাম না বলো তো? 9-10-এ পড়ছিলাম না। যেহেতু আমরা এটা 9-10-এ পড়ি নাই, সো এখন আমরা এটা নিয়ে বেশি মাথা ঘামাতে যাব না। এবং এটা আমাদের পরীক্ষার জন্য একটু লেস ইম্পর্টেন্ট। অন্যান্য টপিকগুলো যতটা ইম্পর্টেন্ট, এটা তার থেকে লেস ইম্পর্টেন্ট। সেই জন্য চিত্র আঁকতে হবে। আচ্ছা, অ্যামাইটোসিস প্রসেস আপু ইয়েতে আসবে না, মানে সৃজনশীলে আসবে না। সো চিত্রটা জাস্ট দেখে রাখো, এইভাবে এত ভালো করে শিখতে হবে এরকম না। দা বয় জুওলজি ক্লাস কবে আসবে? কলেজের সিলেবাসে আছে। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করছিলাম। যেহেতু সাইকেল 2 থেকে আমি কন্টিনিউ করছি না, এটা সম্পূর্ণ তোফাইল ভাইয়া বলতে পারবে যে ভাইয়া আসলে কবে থেকে স্টার্ট করবে। বাট যেহেতু অক্টোবরের ফার্স্ট উইকে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি, আই এম হোপিং যে ভাইয়া ইনশাল্লাহ অক্টোবরের ফার্স্ট উইক থেকে এটা স্টার্ট করবে। ঠিক আছে, কলেজের সিলেবাসে আছে, কলেজের ইয়ার ফাইনাল হইতে এখন অনেক দেরি আছে, তার মধ্যে হচ্ছে এগুলো হয়ে যাবে। ওকে। আর কলেজ লাইফে একটা কাজ কেউ করতে যাবে না। কলেজ লাইফের সব থেকে মারাত্মক ভুল কাজ কি জানো? টিচারদের সাথে লিঙ্কেজ করে রাখা এবং টিচারদের চোখে ভালো হওয়ার চেষ্টা করা। এটা করার কোনো প্রয়োজন নাই। যেই টিচারদের সাথে তুমি লিঙ্কেজ করবা, সেই টিচার না তোমার এইচএসসির খাতা দেখবে, ইভেন এইচএসসির যে প্র্যাকটিক্যাল আছে না, সে প্র্যাকটিক্যালেও টিচারটা মার্ক দিবে না। আমার কলেজের স্যার আমার ভয় দেখাইছিল, এই তুই কলেজে আসিস না, আমার কাছে তুই পড়িস না, আমি হচ্ছে তোরে মার্ক দিব না। ইভেন সে এটা করছিল আমার টেস্টে হচ্ছে ফেল করা। আমি কিন্তু টেস্টে ফেল করা স্টুডেন্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে আমি স্কলারশিপ পাইছি। ওই কলেজের এক্সাম থাকতেই থাকে, এইগুলো নিয়েও কোনো প্যারা খাওয়ার কিছু নাই। কলেজ কিছু কিছু কলেজ ইয়ার ফাইনালের আগে 4-5টা এক্সাম নিয়ে ফেলায়, ইয়ার ফাইনালের পরে 4-5টা এক্সাম নিয়ে ফেলায়, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। এইচএসসি লাইফে হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইয়োর পড়াশোনা। আমি দেখছি যে আমার যে ফ্রেন্ডরা এসএসসির পর থেকে পড়াশোনা করতে করতে পাগল হয়ে গেছিল, আমার যে ফ্রেন্ডরা কলেজের টিচারদের পিছিয়ে সারাদিন ঘুরে বেড়াইতো, আমার যে ফ্রেন্ডরা কলেজের টিচাররা যাদের অনেক সুনাম করতো, হ্যাঁ, আমি বলছি না তার আজকে খারাপ অবস্থা আছে, তার আজকে অনেক ভালো অবস্থায় আছে। বাট আমার কোনোদিন কলেজের টিচার আমার সুনাম করে নাই, আমার কোনোদিন হচ্ছে মানে কলেজের রেজাল্ট ভালো হয় নাই, তারপরেও আমি আজকে ভালো করছি। কেন? কারণ আমি নিজের পড়াকে সবার আগে গুরুত্ব দিতাম। আবার আমার অনেক ফ্রেন্ডরা আছে এরকম বেশি বেশি করতো, ভালো স্টুডেন্ট যারা তারা অটোমেটিকলি টিচারদের চোখে ভালো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। বাট যারা একটু কম পড়াশোনা করতো, মানে যারা একটু দেখাচ্ছে যাদের পড়াশোনা নট আপ টু দ্য মার্ক হইতো, বাট ওরাও দেখাচ্ছে কি করতো, টিচারদের সাথে ভালো একটা সম্পর্ক মেনটেন করে, যে স্যার আপনাকে মানে আপনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, এরকম একটা সম্পর্ক মেনটেন করে স্যারের কাছে আমি পড়াশোনা করছি, স্যার আপনি অনেক ভালো পড়ান, এগুলো করে সারাজীবন কলেজে ভালো রেজাল্ট করছে। আলটিমেটলি ওদের এইচএসসিতে কখনোই ভালো রেজাল্ট হয় নাই, কারণ ওদের টার্গেট ছিল কলেজের এক্সাম, সারা জীবন কলেজের পরীক্ষায় কি আসবে, কলেজে কি হবে, এগুলো ওদের টার্গেট ছিল। লাইফে স্কুল পর্যন্ত ঠিক আছে, স্কুল স্কুল করা, কলেজে উঠে কলেজ কলেজ করা, তারপরে হচ্ছে কলেজের টিচারদেরকে মোস্ট প্রায়োরিটিতে রাখা, রাখো, তুমি রাখো, আমার কোনো সমস্যা নাই। বাট তোমার পড়াশোনার আগের প্রায়োরিটিতে না, আগে তোমার পড়াশোনা। কারণ ইন্টারের সিলেবাস, ইন্টারের বই, এগুলো এত হিউজ, এগুলো যদি কেউ প্রায়োরিটিতে রাখতে যায়, এগুলো যদি কেউ প্রায়োরিটি দিয়ে পড়তে যায়, তাহলে এই 2 দিন পর পর কলেজের এক্সাম, এগুলোকে প্রায়োরিটি দেওয়ার তার সময় থাকবে না। ঠিক আছে, তুমি যদি আজকে চিন্তা করো যে এই কোষ বিভাজন আমি এমনি করে পড়বো যেন আমি পরীক্ষায়, তো এখান থেকে একটা সৃজনশীল মাস্ট আসবে, সো মানে এইচএসসি পরীক্ষার কথা বলছি, যেন সারা জীবন আমি সৃজনশীল আসলেও আমি পারবো, আবার যখন আমার হচ্ছে অ্যাডমিশন হবে এই অধ্যায় থেকে যা এমসিকিউ দিবে আমি সব পারবো, তাহলে তোমার এই চ্যাপ্টার মিনিমাম 5 বার পড়া লাগবে, তাহলে গা তুমি এইটা ভালোভাবে আত্মস্থ করতে পারবা। কিন্তু তার আগে তো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, সো এইটার দিকে ফোকাস বেশি করতে হবে, তোমার পড়া হচ্ছে কিনা দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট। ওকে। আচ্ছা, সো আমরা কোষচক্র এবং ইন্টারফেস এখন পড়বো না, এটা আমরা 5 নম্বর ক্লাসে পড়বো। আমি যেহেতু নিজে নিজে পড়াশোনা করছিলাম, যেমন দেখো এই কোষচক্র এবং ইন্টারফেস যখন নিজে নিজে পড়তে গেছি মাথা ঘুরে গেছিল, সেই কারণে আমি চিন্তা করছি যে কোষচক্র এবং ইন্টারফেস পরে পড়লে এটা নিয়ে আর মাথা ঘোরে না। কারণ হচ্ছে কোষচক্র ইন্টারফেস তো আমি ফর দ্য ফার্স্ট টাইম পড়তেছি। এই যে এই গ্রাফটা, এই সাইক্লিন গ্রাফ যেটা, এইটা এই বইতে ছিল না, এইটা
এখানে ইনক্লুড করা হয়েছে, এটা হচ্ছে বোটানি ডিপার্টমেন্টের কথা বলি, অন্যান্য ডিপার্টমেন্টের পরীক্ষা তো আসে। সেকেন্ড ইয়ারে সাইটোলজি কোর্সে এই গ্রাফটা হচ্ছে আঁকানো হয়। এই গ্রাফটা আমার লেকচার খাতায় আঁকা আছে, ইউনিভার্সিটির লেকচার খাতায়। এই 1 2 3 4 চারটা কালি দিয়ে আঁকা আছে, 4 রকম কালি দিয়ে 4টা গ্রাফ আঁকা আছে, এবং 4 নম্বর 4টা কালি অনুযায়ী 4টা হচ্ছে ইয়ে করা আছে। এখানে তো যেমনি চিহ্নিত করছে এটা বোঝাই দেয় যে কোনটা সাইক্লিন এ, কোনটা সাইক্লিন বি ই, আর কোনটা হচ্ছে সাইক্লিন ডি। এই জিনিসটা পরে এখানে ইনক্লুড করছে। এটা কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটির রিটেন পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। কিন্তু এখন এটার আগে ছিল না, আমার সময়ও ছিল না, এবং গত কয়েক বছর যাবত এটা কিন্তু ছিল না এই জিনিসটা, এটা পরে আসছে। আচ্ছা, সো এই কোষ চক্রটা তোমরা মার্ক করে রাখো। এই কোষ চক্রটা আমরা হচ্ছে একদম ইয়েতে পড়বো। আমরা আমাদের যে লেকচার 2 যেটা হবে সেটা আমরা স্টার্ট করব মাইটোসিস থেকে। আমরা অলরেডি জানি মাইটোসিস দুই প্রকার, মানে দুই ভাগে বিভক্ত, একটা ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসের যে 5টা স্টেজ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এইটা মাইটোসিস কয়টা ফেজে আছে, মাইটোসিসে কয়টা ফেজ আছে দেখি তো, কে সঠিক অ্যান্সার বলতে পারে? মাইটোসিসে কয়টা ফেজ আছে বলো? বলো। হ্যাঁ, সবাই ভুল করছে, ভেরি গুড। মাইটোসিসের ফেজ দুটো, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের ফেজ 5টা। খেয়াল করো বইতে কি লেখা আছে। সম্পূর্ণ বিভাজন প্রক্রিয়া দুটি প্রধান ভাগে বিভক্ত, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস বলতে এই যে নিউক্লিয়াসের বিভাজন বলা হয়, এবং মাইটোসিসের প্রধানত 5টি দশা বা পর্যায়ে ভাগ করা হয়ে থাকে। এই যে টেলোফেজ দশা যে হবে, টেলোফেজের পরে তুমি আমাকে একটা অ্যান্সার খালি দাও, টেলোফেজের পরে দুটো নিউক্লিয়াস পাবা নাকি দুটো কোষ পাবা? টেলোফেজ যে হবে এটার পরে দুটো নিউক্লিয়াস পাবা না দুটো কোষ পাবা বলো? টেলোফেজের পরে জাস্ট দুটো নিউক্লিয়াস পাবা। এক কোষ বলে কে? টেলোফেজের পরে দুটো নিউক্লিয়াস পাবা। তুমি তুমি 9 10 এর পড়াশোনার মেমোরিকে কাজে লাগাও। টেলোফেজের পরে দুটো নিউক্লিয়াস পাবা। দুটো নিউক্লিয়াস পেলে সেটা কি হচ্ছে মাইটোসিস ফিনিশ হবে? হবে না। সাইটোকাইনেসিস দিয়ে মাইটোসিসকে ফিনিশ করতে হবে। তাহলে মাথার মধ্যে ঢুকছে? পরীক্ষার হল থেকে বেরোয় 98টা শিওর 100-র মধ্যে। কেমনে মার্ক কাটে? এখন এবার বিভিন্ন কনফিউশন ক্রিয়েট হতে শুরু করবে যে আপু যদি আসে আমি লিখবোটা কি? আমি বলছি না বই বারবার পড়তে হবে, ওই উদাসীনভাবে এদিক ওদিক তাকাইলে চিন্তা করলে হবে না, লাইনগুলো বারবার খেয়াল করতে হবে। মাইটোসিসকে প্রধানত কয়টি দশা বা পর্যায়ে ভাগ করা যায়? অ্যান্সার হবে 5টা। কিন্তু সম্পূর্ণ মাইটোসিস বিভাজন প্রক্রিয়া কয় ভাগে বিভক্ত? অ্যান্সার হবে 2টা। বুঝাতে পারছি? আবার অনেকে আছে জ্ঞানী থাকে কিছু, মেডিকেলে ব্ল্যাঙ্ক আসে, অ্যান্সার আসে না। তো মনে করো যে আসছে যে হচ্ছে এই এই লাইনটা যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া প্রধান 2 ভাগে বিভক্ত। তো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া প্রধান কয় ভাগে বিভক্ত আসছে? অপশন আছে 2 3 6 7। এই অ্যান্সার নাই বেটা, মাইটোসিস তো 5 ভাগে, এটা দুনিয়ার সবাই জানে। যে না ওই বই পড়ছে, দুনিয়ার সবকিছু চিন্তা বাদ দিয়ে বই পড়ছে, এই তন্দ্রাপুর ক্লাস করারও দরকার নাই, অন্যদের কথা বাদ দিয়ে দাও, আমি নিজের কথা বলতেছি। তন্দ্রাপুর ক্লাস করারও দরকার নাই। যে বইটা পড়ছে না, যে এই যে হ্যাঁ মাইটোসিস কোষ বিভাজন প্রধান 2 ভাগে বিভক্ত, সে জানে যে অ্যান্সার 2 হবে। কনফিউশন না ক্রিয়েট করার জন্য অনেক সময় টিচাররা দেখাচ্ছে 5ও অপশনে দিবে না। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা এখন পর্যন্ত কখনো আসে নাই। খুব সম্ভবত আমি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিছিলাম, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিন খুব সম্ভবত আসছে, আমার মনে আসতেছে না, হয় রাজশাহী ইউনিভার্সিটি নয়তো বাকৃবির কোশ্চিনে আসছিল, এটা এরকম একটু পেঁচানো কোশ্চিন আসছিল, আমার মনে আসতেছে না। আমি আসলে অনেকগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছিলাম, তো আমার কাছে কোনো ইউনিভার্সিটি ছোট না। আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ি, তারপর আমি বলতেছি আমার কাছে কোনো ইউনিভার্সিটি ছোট না। সবগুলো ইউনিভার্সিটিতে চান্স পেতে অনেক কষ্ট করতে হয়। আচ্ছা, সো এই যে আমাদের হচ্ছে এই মানে এই কোশ্চিনটা কোনো একটা ইউনিভার্সিটিতে আসছিল, আমার মনে নাই। তাহলে চোখ কান খোলা রাখতে হবে, এই নলেজটা দিয়ে
আজকে ক্লাসটা এখানে শেষ করছি। দ্বিতীয় ক্লাসে আমরা মাইটোসিসের ঠিক এই জায়গাটা থেকে শুরু করব। তোমাদের কোনো কোশ্চিন থাকলে আমি করার সুযোগ দিচ্ছি, একটু 1 মিনিট আছে, এর মধ্যে ওয়েব অ্যাপ এবং ফেসবুক আমি 2 জায়গা থেকে দেখতেছি, সবাই কোশ্চিনগুলো করে ফেলো। সবাই দ্রুত। আর আমাকে একটু জানাও ভাইয়াপুরা যে আজকে ক্লাসটা কেমন লাগছে। আমি কিন্তু একদম ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দিতে চেষ্টা করেছি, একটু সবাই আমাকে জানাও। সবাই দ্রুত, আমি ক্লাস শেষ করে দিব, সবাই একটু দ্রুত বলো। আমার কথা হচ্ছে অল্প পড়বো, বেস্টভাবে পড়বো, ঠিক আছে? কেউ কমেন্ট করে না কেন, এটা কেমন কথা? ওকে শাফিন, লাবিব, অনেক অনেক ধন্যবাদ। সিলি মিস্টেক্স অ্যাভয়েড করার জন্য বইকে ভালোভাবে, বইকে নিজের বন্ধু বানাতে হবে, ঠিক আছে? বই বারবার পড়তে হবে, তাহলেই সিলি মিস্টেক্সও অ্যাভয়েড করা যাবে, অ্যাডমিশনও ভালো রেজাল্ট হবে। অ্যাডমিশনের রেজাল্টের ভিত্তিটা এখন থেকেই তৈরি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাস মঙ্গলবার 6:30টায় আবারও দেখা হয়ে যাবে। সবাই অনেক অনেক ভালো থেকো, কলেজ লাইফ অবশ্যই এনজয় করো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।